আমি ইংরেজি শেখার জন্য থাইল্যান্ডে যাব। কেন আপনি আপনার বাংলাদেশের সক্ষমতা বিবেচনায় আপনি পিএটিসিকে দায়িত্ব দিতে পারেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টকে দায়িত্ব দিতে পারেন না? বা আপনি যদি মনে করেন যে আপনার ইংরেজি শেখানোর দরকার, আমি তো মনে করি ইংরেজি শেখানোর আগে বাংলা শেখানো দরকার। আমলাদের খুশি করবে কিভাবে সরকার? কেন খুশি করবে, করতে হবে কেন? সরকার চালানোর জন্য? কেন না, কেন সরকার চালানোর জন্য? সরকার চলবে না? আগে সরকার চলে নেই। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজবো বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতে শ্রদ্ধা। কড়া আলাপের আজকের এপিসোডে আপনার সাথে আজকে আমি ফারাবী হাফিজ। কড়া আলাপের আজকের এপিসোডে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি পরিচয় করিয়ে দিই। শুরুতেই আমার ঠিক পাশেই রয়েছেন AKM আব্দুল আউয়াল মজুমদার, তিনি সাবেক সচিব, সাবেক রেক্টর, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। রয়েছেন সৈয়দ মিজানুর রহমান, তিনি অর্থনীতি বিশ্লেষক, সাংগঠনিক সম্পাদক কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। এবং সর্বশেষ রয়েছেন মোহাম্মদ হাসনাত আলী, তিনি উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আজকে সাধারণত আমরা রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। রাজনৈতিক বিষয়ে, রাজনৈতিক পরিস্থিতি এখনও গরম, সংসদ বেশ গরম, প্রতিদিনই আলাপ করি। তো আজকে একটু ভিন্ন টপিক। আজকে সারাদিন স্টার নিউজ যারা দেখেছেন তারা একটা নিউজ দেখেছেন, আমাদের সরকারি কর্মকর্তারা তাদের প্রশিক্ষণে বাংলাদেশে অর্থাৎ দেশের মধ্যে প্রশিক্ষণ নিতে অনেক সময় অনীহা দেখা যায়, এবং সেই কারণে থাইল্যান্ডে পর্যটন শহর পাতায়া থেকে 1 ঘন্টার দূরত্বে একটি প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। সেটি এখনও পরিকল্পনা পর্যায়ে রয়েছে। বিএনপি সরকারের প্রথম একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। আমরা এটি নিয়ে একটি রিপোর্ট দেখে আসতে চাই শুরুতে, তারপরে আলোচনা যেতে চাই। প্রশিক্ষণের নামে সরকারি অর্থলুটের অভিযোগ আছে ভুরি ভুরি। উগান্ডা সহ তৃতীয় বিশ্বের পিছিয়ে পড়া সব দেশে আজগুবি নানা প্রকল্প নিয়ে অতীতে হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। এবার ইংরেজি শিখতে যুক্তরাজ্যের বদলে কর্মকর্তাদের থাইল্যান্ডে পাঠানোর প্রকল্প হাতে নিয়েছে বিয়াম ফাউন্ডেশন। উপসচিব থেকে সিনিয়র সচিব পদমর্যাদার মোট 350 কর্মকর্তা সুযোগ পাবেন এমন প্রশিক্ষণের। এজন্য যে বিশ্ববিদ্যালয়কে নির্বাচন করা হয়েছে সেটি নাইট লাইফ বিনোদনের জন্য বিখ্যাত পাতায়া থেকে মাত্র ঘণ্টাখানেকের দূরত্বে অবস্থিত। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে হাস্যরস, সমালোচনা করছেন সাবেক কর্মকর্তারাও। রাজনীতি এবং আমলাতন্ত্র দুইটার মধ্যে যখন শুদ্ধাচার এর ব্রত না আসবে, সদিচ্ছা জাগ্রত না হবে, ততদিন আপনার কোনোটাই ভালো চলবে না। উপসচিব ও তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইংরেজি শিখতে বিদেশে গমনকেই প্রশ্নবিদ্ধ উদ্যোগ বলছেন টিআইবির নির্বাহী পরিচালক। ইংরেজি না জেনে এত বড় কর্মকর্তা হওয়ারই সমালোচনা করছেন তিনি। কোনো সচিব যদি মনে করে ইংরেজি শিখতে বিদেশে যেতে হবে, তাহলে তার সচিব হওয়ারই যোগ্যতা নাই। তারপরে যদি কোনো প্রয়োজন থাকে, ঘাটতি থাকে, সেটি বাংলাদেশে ঘরে বসেই যে কোনো ব্যক্তি শিখতে পারে। কর্মকর্তাদের দক্ষতা বাড়িয়ে সরকারি সেবার মান উন্নয়নে প্রতি বছর বুনিয়াদী প্রশিক্ষণের জন্য প্রকল্প বাস্তবায়ন করে সরকার। তবে এমন প্রকল্প নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক ও প্রকল্প পরিচালক। তারা শুধু জানান, আগে কৃচ্ছ্রতা সাধন নীতির কারণে এটি অনুমোদন করেনি সরকার, এবার তাই নতুন করে অনুমোদন চাওয়া হয়েছে। প্রকল্পটির মেয়াদ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন মাত্র 37.25%। তৃতীয়বারের মতো ডিপিপি সংশোধন হয়ে বিএনপি সরকারের প্রথম একনেক সভাতেই এটি উপস্থাপনের কথা রয়েছে। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। এই রিপোর্টটি নিয়ে আমরা সারাদিন আমাদের ফেসবুক পেজে, স্টার নিউজের ফেসবুক পেজে বিভিন্ন রকমের কমেন্ট আসছে, আমরা সেই কমেন্টগুলো নিয়েও আলোচনা করব। আমরা AKM আব্দুল আউয়াল মজুমদার, আপনাকে দিয়ে শুরু করি। আপনি সরকারের সচিব ছিলেন, আপনি রেক্টর ছিলেন বিপিএটিসির অর্থাৎ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। দেশে বিশ্বমানের প্রশিক্ষণ কেন্দ্র থাকা সত্ত্বেও মাত্র 1 ঘন্টার দূরত্বে পাতায়া সমুদ্র সৈকত, যেখানে নাইট লাইফের জন্য বিখ্যাত, সেই জায়গাটা কেন মানে সচিবদের অথবা অ্যাডমিন ক্যাডারের অথবা অন্যান্য ক্যাডারের অফিসারদের বেশি পছন্দ হবে? এটা আমাদের দুর্ভাগ্য। 1990-এর দশক থেকে সিভিল সার্ভিসটা রাজনীতির সাথে সংযুক্ত হয়ে গেছে। তো এই সংযুক্ত হয়ে যাওয়াতে
মেধা দক্ষতার চেয়ে এখন ওই যোগাযোগটা বেশি কাজ করে পদোন্নতিতে, পদায়নে। সে কারণে অফিসাররা আর এখন নিজেদেরকে গড়ে তুলতে চায় না, যে তাদের মধ্যে মনে করে যে আমি কষ্ট করে ভালো অফিসার হওয়ার চেয়ে আমি যদি যোগাযোগ রাখি, ঘুরাফিরা করি, তাইলে হয়তো ভালো থাকবো। তো এটা অ্যাকচুয়ালি আত্মমর্যাদা বোধের অভাব। তো এখন যদি এটা সত্যি হয়ে থাকে, এবং আপনারা যেহেতু দেখাচ্ছেন নিশ্চয়ই সত্য, যে এই লেভেলে এসে ইংরেজি শেখার জন্য যদি বিদেশ যেতে হয়, তাইলে আমি মনে করি একটা দুর্ভাগ্যজনক, এবং এতে লজ্জা পাওয়া উচিত আমাদের সবার। কারণ একজন অফিসার দেশের ট্রেনিং দিয়েই নিজেরে গড়ে তুলতে পারে, একেবারে সম্ভব, একেবারে সহজ। আর ইংরাজির বেসিক নলেজ তো তাদের আছে। তো এখন তারা যদি মনে করে যে কোথাও ঘাটতি আছে বা এটার আরও ইমপ্রুভমেন্ট করা দরকার, তাহলে বিদেশ যেতে হবে কেন? তাইলে এটা ঘরে বসে করা যায়, এখানে ট্রেনিং ইনস্টিটিউটে করা যায়। এই কথাটাই হলো একটা আমার কাছে খুব অস্বস্তি লাগতেছে, যে ইংরাজি শেখার জন্য সিনিয়র সহকারী সচিব বা উপসচিব বা যুগ্ম সচিব তারা বিদেশ যাবেন। এটা যেই দেশে হোক, থাইল্যান্ড বা ইংল্যান্ড হোক বা আমেরিকা হোক, কারণ আমি মনে করি তারা কোনো প্রতিষ্ঠানে গিয়ে ইংরেজি শেখার মতো অবস্থা পেরিয়ে আসছেন। আর পিএটিসির মতো প্রতিষ্ঠান, বিসিএস অ্যাডমিন একাডেমির মতো প্রতিষ্ঠান, আরও এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা প্রয়োজনে এই ধরনের কোর্স আয়োজন করতে পারে। তো এমনি যে অর্থনৈতিক মন্দা, মানে নানা রকম সংকট, তার মধ্যে আমি মনে করি এরকম একটা প্রজেক্ট নেওয়া সমীচীন না। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই 350 জন আমলাকে ইংরেজি শিখতে পাঠানোর পেছনে প্রশিক্ষণের চাইতে আনন্দ ভ্রমণ এই জিনিসটাই কি মূল উদ্দেশ্য? না, এটা কিন্তু আমি বলেছি আপনাকে, কারণ আমি এটাকে প্রয়োজন মনে করি না, যৌক্তিক মনে করি না। তো যেহেতু প্রয়োজন মনে করতেছি না, যৌক্তিক মনে করতেছি না, তাইলে এটা এক ধরনের মানে আনন্দ ভ্রমণ হতে পারে। তো আনন্দ ভ্রমণ হতে পারে, এবং যেটা হওয়া ঠিক না। আর নিজেরা গড়ে তুলতে হবে অফিসারদের, নিজেরকে। আমাদের অফিসারদের এখন দক্ষতার অভাব আছে, তাদের কর্মযোগিতার অভাব আছে, তাদের মন মানসিকতা পরিবর্তনের প্রয়োজন আছে। তারা সম্মানের সাথে বাঁচার জন্য, আমি মনে করি রাষ্ট্রের কাজ তো আছেই, সম্মানের সাথে বাঁচার জন্য তাদের দক্ষতা উন্নয়ন দরকার। এবং এটা বাংলাদেশের ভিতরে ট্রেনিং করে প্লাস নিজেরা নিজেদের হাতে কলমে কাজ শিখে এটা ইমপ্রুভ করা একেবারেই সম্ভব। এটার জন্য বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি আদৌ মনে করি না। আচ্ছা, জনাব সৈয়দ মিজানুর রহমান, আপনার কাছে এই প্রশ্ন করি যে দেশে প্রশিক্ষণে কর্মকর্তাদের আগ্রহ কম থাকা এই উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, যার বাস্তবায়ন করবে হচ্ছে বিয়াম ফাউন্ডেশন। এখন বিএনপি সরকারের প্রথম একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। জনগণের করের টাকায় কর্মকর্তাদের পাতায়ার কাছে ইংরেজি শিখতে পাঠানো, এটা কি একরকমের আপনার নিষ্ঠুর রসিকতা মনে হয় না? যে পাবলিকের টাকায়, পকেটের টাকায়, করের টাকায় কর্মকর্তাদের এই দেশ রেখে তাদেরকে পাঠানো হচ্ছে আরেক দেশে ইংরেজি শেখার জন্য, যখন দেশে এরকম মন্দা, যখন দেশে এরকম যুদ্ধ। অনেক ধন্যবাদ। আমি মনে করি যে আজকে আপনাদের যে আলোচনাটা করেছেন, এই আলোচনার মাধ্যমে নিশ্চয়ই দেশবাসী শুনছেন, সরকারের কাছে পৌঁছাবে। এই উদ্যোগটা আসলে ব্যর্থ হবে, এইটা আমি মনেই করি যে এই উদ্যোগ, অন্তত এই আলোচনার পরে এই উদ্যোগ নিয়ে এই সরকারের সামনে যাওয়ার কোনো কারণ থাকবে বলে মনে করি না। এবার আসেন, এই উদ্যোগ নেওয়ার ভেতর দিয়ে প্রমাণ করেছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অতি নিম্নমানের, পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ পদ্ধতি অতি নিম্নমানের, ইভেন যেটার রেক্টর বসে আছেন, বুনিয়াদী শিক্ষা দিয়ে থাকেন, লোক প্রশাসন বিপিটিসি, সেটাও অতি নিম্নমানের। মানে এত নিম্নমানের হয়েছে যে কারণে তাদের শিক্ষার জন্য এখন পাতায়া যেতে হচ্ছে, বা তাও ইংরেজি শিক্ষা, ইংরেজি শেখার জন্য। আমরা জানি যে থাইল্যান্ডের লোকেদের ইংরেজি শেখাতে আসে হলো ফিলিপাইন থেকে। থাইল্যান্ডের লোকেরা ইংরেজি বলতে পারে না ঠিক মতো, উচ্চারণ বা সব কিছু দিয়ে ভাঙা ভাঙা, আই কাম, ইউ গো, ইউ সি ইট, নো প্রবলেম, এইসব বলে টলে থাকে। তো এইটা প্রমোদ ভ্রমণ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর যে রসিকতার যে ব্যাপারটা, সেটা শুধু রসিকতা নয়, এটা একটা নির্দয়তা। নির্দয়তা কেমন? এই দেশ হচ্ছে সেই দেশ যেখানে প্রায় ৮০,০০০ টাকা ঋণের বোঝা নিয়ে প্রতিটি শিশু জন্মগ্রহণ করে। এইটা হচ্ছে সেই দেশ, এই মুহূর্তে পৃথিবীতে ইরান যুদ্ধের ফলে যে দেশ প্রথম জ্বালানি
শূন্য হবে সেই তালিকায় বাংলাদেশ 1 নম্বরে আছে আজকের প্রতিবেদন বিজনেস স্ট্যান্ডার্ড বাংলাদেশের, এবং সেটা যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্ট প্রতিবেদনের অংশ। সেই রকম জায়গায় বসে এখনও যে আলোচনাটা আমাদের চালিয়ে যেতে হচ্ছে, আমি আশা করি এই আলোচনার মাঝখানে এটা বন্ধ হয়ে এখনই হয়তো প্রেস রিলিজ আসবে যেটা বন্ধ হয়ে গেল, আমি সেটা আশা করি। কারণ নিশ্চয়ই একজন মানুষ হলেও আছে কোথাও না কোথাও যে এটা বুঝতে পারবে, যার অ্যান্টেনা এটা ধরা যাবে। এবং এই উদ্যোগ যারা নিয়েছে তাদেরকে তো শোকজ করা উচিত, তাদের চাকরি যাওয়ার মতো কাণ্ড তারা করেছে। আর এই যে 350 উচ্চ পদস্থ কর্মকর্তাদের এই ক্ষেত্রে পাঠাতে হবে, এই নিডস অ্যাসেসমেন্ট যারা করেছে তাদেরও এক ধরনের মানে কি বলা যায়, সরকার বিরোধী, জনগণ বিরোধী হিসেবে চিহ্নিত করা উচিত। কারণ আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি, কয়েকদিন আগে এসি চালু করা আর বন্ধ করার জন্য কিছু লোক গেল। প্রতিবেদনে আপনার কিন্তু উল্লেখ আছে যে এই বিদেশ ভ্রমণটা সবসময় হয়েছে, দেখা গেছে যে বড় একটা স্কলারি কাজ করার জন্য একজন রাজমিস্ত্রি চলে গেছে, অর্থাৎ কে যে কোথায় কখন গেছে। কিন্তু এবার যেটা হয়েছে, আমি মনে করি যে ওই যে হয় না যে একটা জিনিসের একটা চূড়ান্ত জায়গায় না গেলে মানুষ থামে না, আমি মনে করি যে এই ঘটনার প্রকৃত বিশ্লেষণ এবং এর সাথে যারা দোষী, এই যে আপনি বলছেন জনগণের ট্যাক্সের টাকা, এটা তো শুধু জনগণের ট্যাক্সের টাকা নয়, এটা নির্দয় রসিকতা। এরকম একটা আলোচনার ভিতর দিয়ে পরবর্তী প্রজন্মকে যে কুশিক্ষা বা এই ধরনের যে করা যায়, এইরকম একটা ফিলসফি যারা দিয়েছে, তাদের বিরুদ্ধে আসলে সরকারের অবশ্যই মানে মানে কি বলা যায়, বিচারমূলক একটা প্রক্রিয়া হওয়া উচিত। নির্বিচারে মানুষকে নিয়ে ফান করা, সারা পৃথিবীর কাছে বাংলাদেশকে ছোট করা হয়েছে, সারা পৃথিবীর কাছে পাবলিক সার্ভিস কমিশনকে ছোট করা হয়েছে, বিপিএটিসিকে ছোট করা হয়েছে, দেশের সরকার এবং ব্যবস্থাপনাকে ছোট করা হয়েছে। যে থাইল্যান্ডে যাবে এই উচ্চ পর্যায়ে, তার মানে এই সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কোনো যোগ্যতাই নাই। এবং এই জায়গায় কাদের লিস্ট আছে আমি জানি না, আমি নিশ্চিত করে বলতে পারি সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ পান, তারা এরকম বোকা হবেন না যারা এই জায়গায় নমিনেশনের জন্য নিজেকে করবে। আমি মনে করি যে বহু সরকারি কর্মকর্তা আছে, তারা কালকে সকালেই এটার জন্য প্রতিবাদ করবে, এটা আমাদের করতে হবে না। এটুকুই আমার উপস্থাপন। আচ্ছা, মোহাম্মদ হাসনাত আলী, আপনাকে যদি এই প্রশ্ন করে, যদি এটা প্রমোদ ভ্রমণই হয়ে থাকে, আপনি যদি এর সাথে একমত পোষণ করে থাকেন, তো প্রমোদ ভ্রমণ যদি হয়, তো এই ভ্রমণ থাইল্যান্ডের মতো জায়গায় আপনার কি মনে হয় যে এই আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছি যে খিচুড়ি রান্নার জন্য, এই যে লিফট কেনার জন্যে, পুকুর খননের প্রশিক্ষণের জন্যে তারা বিদেশে যায়, কিন্তু এই প্রথম থাইল্যান্ডের মতো জায়গায় যেখানে প্রমোদ ভ্রমণের জন্য যায়, ইয়াং গ্রুপ যায়, তো সেখানে অ্যাডমিন ক্যাডার অথবা সরকারের অন্যান্য ক্যাডারের লোকজন তাদের ইংরেজি শেখার জন্য এখানে পাঠানো হচ্ছে। তো এইটা কি একটা কালচারেরই পার্ট না, যে আগের যারা সরকারের কাছাকাছি ছিল যেসব কর্মকর্তারা, তারা ধরেন হ্যাঁ আগে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ ঘেঁষা ছিল, তাদেরকে পুরস্কারের জন্য এগুলো দেওয়া হতো, এখন যারা বিএনপির বা সরকারের কাছাকাছি ছিল, যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল কিছুটা, তাদেরকে এই ধরনের ভ্রমণের ব্যবস্থা করে দিয়ে একটু উদ্ধার পাওয়া আর কি, ব্যাপারটা কি এরকম মনে হয়? ধন্যবাদ আপনাকে। দেখেন, পেশায় আমি একজন শিক্ষক, খুব অসহায় বোধ করছি দুইজন বিজ্ঞ মানুষের সামনে। আমাদের স্কুল আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, এবং বিশ্ববিদ্যালয়ের থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে এই প্রশাসনের পদে অধিষ্ঠিত। তাহলে আমি কি এটি বলতে পারবো, বা বলতে যদি আমি বলি কি দোষ হবে, যে আমাদের গোড়াতেই গলত? প্রথম ফাউন্ডেশন তার হওয়ার কথা প্রাইমারি লেভেলে হলো না, স্কুলে হওয়ার কথা হলো না, কলেজে হওয়ার কথা হলো না, বিশ্ববিদ্যালয়ে হলো না। আমি ভাইয়ের সাথে একমত, বিসিএসটা কোয়ালিফাই করলেন কি করে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে এই যে সিনিয়র সচিব ইংলিশ শিখতে যাবেন, এতদিন উনি চাকরি কী দিয়ে করলেন? সিনিয়র সচিব হওয়ার পরে চাকরি কতদিন থাকে? তাহলে আপনি যখন রাষ্ট্রের পয়সা যখন ইনভেস্ট করবেন কারো দক্ষতা উন্নয়নের জন্য, দক্ষতা উন্নয়ন লাগবে রাষ্ট্র সুচারুরূপে পরিচালনা করার জন্য, কিন্তু তিনি কতদিন সার্ভিস দেবেন, সেই রিটার্নটা আমার কি হবে? আমরা তো কমার্সের মানুষ, আমি কমার্সের শিক্ষক, আমি যখন 1 টাকা ইনভেস্ট করি তখন আমি দেখি যে আমার রিটার্নটা কী আসে। তাহলে এই রিটার্নটা কোথায়, আমার রাষ্ট্র কতটা বেনিফিট হবে, সেটা অ্যাসেস করা হয়েছে কিনা আমি জানি না। আমার দুঃখ লাগছে যে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করেন না, রাষ্ট্রীয় কোষাগার থেকে তেল নেন না, রাষ্ট্রীয় ভবন ব্যবহার করেন না, খুব সাদামাটা জীবনযাপন করেন,
তাকে বিতর্কিত করার জন্য বা তার এই গুড গেস্টারটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কারা, যারা এ ধরনের একটি প্রকল্প একনেকে উপস্থাপন করার দুঃসাহস দেখান? বা সরকারের মধ্যে তারা কারা? তাদেরকে আপনি বললেন বিএনপিকে মানে বেনিফিট দেওয়ার জন্য বা পুরস্কার দেওয়ার জন্য। যদি সত্যি সত্যি যদি তিনি বিএনপি করে থাকেন তাহলে তিনি তো তার নেতাকে ফলো করবেন, যে নেতা সাধারণ জীবনযাপন করছেন। তাহলে এরা তো বিএনপি না, এরা বিএনপির নামে হয়তোবা এই সরকারের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য এ ধরনের একটি প্রকল্প সামনে আনতে পারেন বিতর্কিত করার জন্য। আমি এটি একটি প্রশ্ন রাখতে চাই। দ্বিতীয়ত একটি কথা আপনাকে আমি বলি, দেখেন আপনি এই যে জুলাইয়ের বিপ্লবের পরে এতগুলো সংস্কার নিয়ে কথা হচ্ছে, আজকে ওয়াকআউট হলো, সংস্কার দরকার, একদম দরকার। কিন্তু আমরা প্রত্যেক বছর আমরা যখন দেখছি বাংলাদেশের উচ্চ শিক্ষার মান নিম্নগামী, তখন আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কোনো একটি সরকার এই স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত শিক্ষায় যে ইউনেস্কো বলেছে, ইউনিসেফ বলেছে বা ইউনেস্কো বলেছে যে অ্যাটলিস্ট 6% জিডিপির বাজেটের যে জিডিপির বরাদ্দ 6% করা দরকার, সেটাই বা স্বাধীনতার 54 বছর 55 বছর পরে 2-এর ঘরের উপরে যেতে পারলাম না। তো এই যে শিক্ষা ব্যবস্থাকে ভঙ্গুর রেখে দিয়ে বা এই যে বেসরকারি স্কুল কলেজগুলোকে গভর্নিং বোর্ডের হাতে নিয়োগ প্রক্রিয়াকে ছেড়ে দিয়ে শিক্ষক নিয়োগ না করে টাকার বিনিময়ে অযোগ্য অথর্ব মানুষকে নিয়োগ দিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হলো। আপনি গ্রাম অঞ্চলে যান, শ্রেণীকক্ষ নাই, ল্যাব নেই। আপনি পলিটিক্যাল বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় গত 18টি বৎসর যেভাবে সাবজেক্ট খোলা হলো, অনার্স দেওয়া হলো, মাস্টার্স দেওয়া হলো, আমরা একবারও চিন্তা করলাম না যে সেখানে কি কর্মসংস্থান তৈরি হবে, দক্ষ জনশক্তি তৈরি হবে, নাকি বেকার তৈরি হবে। তথ্য বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো আছে 46% তারা বেকার থেকে যাচ্ছে। তারপর নিত্য নতুন কলেজ, নিত্য নতুন প্রতিষ্ঠান খুব কি দরকার ছিল? তার চেয়ে বড় দরকার ছিল যে আজকে যে বহুধা বিভক্ত প্রাথমিক শিক্ষা, দেখেন আপনি ক্যাডেট কলেজ স্কুলে পড়েন, ইংলিশ মিডিয়ামে পড়েন, আপনি অনেক বিত্তশালী সন্তান, সচিব মহোদয়ের সন্তান, উনি বলছিলেন যে আমার তো একটা বাড়ি ঢাকাতে নাই, কিন্তু অনেক সচিব মহোদয়ের সন্তানদের, অনেক ভিসি মহোদয়ের সন্তানদের ছেলেমেয়েরা আমেরিকায় পড়ে। উৎস টাকা কি আমি জানি না। আচ্ছা, আমি টাকার উৎস যদি আপনি যেহেতু এই কথা তুলেছেন, আপনাকে এটাও জিজ্ঞেস করি, বিএনপি সরকার ধরেন দেশে এখন এতগুলো বিশ্ববিদ্যালয়, যদি সেটাই হয় যে বিশ্ববিদ্যালয়গুলো এখন বেকার তৈরি করে, তাহলে এতগুলো বিশ্ববিদ্যালয় কি বিএনপি সরকার বন্ধ করতে যাবে, নাকি নতুন বিশ্ববিদ্যালয় আরো অনুমোদন দিতে তাদের কার্পণ্য থাকবে? আমি আপনাকে বলছি, আমি কিন্তু বলিনি যে বিশ্ববিদ্যালয় বেকার তৈরি, আমি বলছি জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের যে দায়িত্ব পালন করা, যে বেসরকারি কলেজের শত শত বেসরকারি কলেজগুলো আছে, এই কলেজগুলোর কোনো সক্ষমতা এবং শিক্ষক নিয়োগের যে স্বচ্ছতা সেগুলো নিশ্চিত না করে, একটু শেষ করি, না করে যে উচ্চশিক্ষার যে সম্প্রসারণ, এই সম্প্রসারণ বেকার তৈরি করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করছে। আপনি বিশ্ববিদ্যালয় দরকার, কোনো অসুবিধা নেই। আপনি এই বিশ্ববিদ্যালয়, আমি এই মুহূর্তে বলতে পারি যে সরকার বিশ্ববিদ্যালয় করেছে, কিন্তু সেই শিক্ষার যে বাজেটটা, সেই বাজেট যে জিডিপির 4-এ যাওয়ার কথা, সেটা বা 6-এ যাওয়ার কথা একটা মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য, সেই জায়গাতে সরকার আমি এই সরকারের কথা বলছি না, তাদের বয়স মাত্র 34 দিন, গত 18 বছর 20 বছর 30 বছর আমরা দেখিনি। সবচেয়ে মজার ঘটনা, যে ছাত্র বন্ধুরা জুলাই বিপ্লবের সৃষ্টি করলো, রাজনৈতিক দল তাদের পাশে থাকলো, আমরা থাকলাম, আপনারা থাকলেন, সেই জুলাই বিপ্লবের পরে এত সংস্কার কমিশন হলো, শিক্ষা কমিশন হলো না কেন? দেশে 54 বৎসর চলে গেল, কেন একটি স্বাধীন শিক্ষা নীতি আমরা পেলাম না? এই যে ব্যর্থতার দায়ভারের জন্য আজকে খুব হাস্যকরভাবে বলতে হচ্ছে যে আমি ইংরেজি শেখার জন্য থাইল্যান্ডে যাব। কেন আপনি আপনার বাংলাদেশের সক্ষমতা বিবেচনায় আপনি পিএটিসিকে দায়িত্ব দিতে পারেন না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টকে দায়িত্ব দিতে পারেন না? বা আপনি যদি মনে করেন যে আপনার ইংরেজি শেখানোর দরকার, আমি তো মনে করি ইংরেজি শেখানোর আগে বাংলা শেখানো দরকার। কারণ বাংলাদেশের সকল অফিসে, সরকারি অফিসে ফাইল নোটিং থেকে শুরু করে পত্র প্রেরণ থেকে শুরু করে সব কিছু করসপন্ডিং দেশের ভেতরে হয় বাংলা। অনেক সময় আমরা দেখি যে বাংলার চিঠির মধ্যে বাংলা ভুল, তা আপনি সেটা শিখান। আর ইংরেজি কাদের দরকার? যারা ফরেন ক্যাডারে চাকরি করে তাদের। আমি আর একটা কথা এই সুযোগে বলতে চাই, এর সাথে আপনি যেহেতু এই কথাটা তুললেন, এখানে জনগণের করের টাকায় কর্মকর্তাদের পাতায়া যাওয়ার কথা আপনি বলছেন, যে এই একই প্রজেক্ট কিন্তু ইউনূস সরকারের সময়, অন্তর্বর্তী সরকারের সময় ওঠানো হয়েছিল, কিন্তু এই প্রস্তাব অন্তর্বর্তী সরকার ফেরত দিয়েছিল। নতুন সরকার আসতে না আসতে এই প্রস্তাব আবার দেয়া হয়েছে। তার মানে তো এরা নাছোড়বান্দা, মানে এরা যাবে। আমি তো বললামই আপনাকে যে ভেতরে একটি অংশ, আমি তো বললাম যে দেশের প্রধানমন্ত্রী
নিজে সাধারণ জীবনযাপন করেন, তিনি এই প্রজেক্ট গ্রহণ করবেন এমনটি অন্তত আমি বিশ্বাস করি না, বিশ্বাস করতে চাই না। কারণ তবে হ্যাঁ, যদি সক্ষমতা বৃদ্ধি করতে হয় তাহলে আমার দেশের মধ্যে নয়, কেন আপনি বিদেশে 300-350 লোক আপনি যাবেন যে আপনি ইংলিশ শিখে আসবেন, আমি ওনার সাথে একমত। উনি প্রশাসনে দীর্ঘদিন ছিলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না? দেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হবে। তো শুধু অর্থ দেখছেন কেন আপনি? এই এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমার বাংলাদেশ, 24-এর রক্তস্নাত এই ঢাকার রাজপথ, সারা দেশের রাজপথ, এখনো বাতাসে রক্তের গন্ধ পাওয়া যায়। সেই দেশে দাঁড়িয়ে আপনি রাষ্ট্রীয় সম্পদ অপচয় করে আপনি ইংলিশ যদি শিখতেই হয় আপনি সাভারে যান পিএটিসিতে, আচ্ছা। আপনি এই বিয়াম ফাউন্ডেশনই অ্যারেঞ্জ করতে পারে, ভালো দরকার হলে আপনি এই টাকা দিয়ে বিদেশ থেকে স্কলার নিয়ে আসেন যারা আপনাকে কমিউনিকেটিভ ইংলিশ শিখাবে। আপনার তো ইংলিশের পণ্ডিত হওয়ার দরকার নেই, আপনার লিটারেচারের শিক্ষক হওয়ার দরকার নেই, আপনার তো দরকার কমিউনিকেটিভ ইংলিশ। তাই কমিউনিকেটিভ ইংলিশ শেখানোর জন্য আপনার ট্রেনিং লাগবে কেন? আপনি তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবেন না, আপনি তো শেক্সপিয়ার পড়াবেন না, আপনি তো হ্যামলেট পড়াবেন না, আপনি তো সাহিত্য চর্চা করবেন না, আপনি ড্রাফটিং করবেন, রেজুলেশন লিখবেন, চিঠি লিখবেন, করসপন্ডিং করবেন। এগুলা লেখার জন্য, আচ্ছা, এগুলা লেখার জন্য, এগুলা লেখার জন্য বোধহয় এত কিছুর দরকার নেই। আবার আসবো একে আব্দুল্লাহ আল মজুমদার, আপনাকে যদি এই কথা জিজ্ঞেস করি, আপনি বলেছিলেন একবার যে আমলাতন্ত্রের শুদ্ধাচারের ব্রত না এলে কিছুই ভালো চলবে না। বর্তমান অন্তর্বর্তী সরকারের মানে আগের অন্তর্বর্তী সরকারের যখন পূর্ববর্তী সরকারের মতো অপ্রয়োজনীয় বিদেশ সফর এবং পদ ছাড়াই পদোন্নতি সংস্কৃতি আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি, তার আগে তো এটা ছিলই। এখন আপনি কি বলবেন যে আমলারা কি মানে এই সরকারের চাইতেও ক্ষমতাবান হয়ে ওঠে কিনা কোনো কোনো ক্ষেত্রে, এবং নাকি আমলাতন্ত্র সিন্ডিকেটের ঘেরাটপে একরকমের কালচারে পরিণত করে? আচ্ছা, এখন হ্যাঁ, এটা আপনি খুব ভালো কথা বলেছেন যে আমলাতন্ত্রে সিন্ডিকেটটা এখন একেবারে একটা বড় সমস্যা। এটা সকল সরকারের আমলেই একটা গ্রুপ, কিছু লোক একটা সিন্ডিকেট তৈরি করে এবং এরা সরকারকে মিসগাইড করার চেষ্টা করে। তো এখন আমি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও বলেছি যে তাদের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল তারা মানব সম্পদ ব্যবস্থাপনাটাকে সাজাতে পারেনি। তারা যোগ্য লোক খুঁজে বের করতে পারে নাই, যোগ্য লোক মানে নিয়োগ দিতে পারে নাই। তাদের নিয়োগ অনেকগুলোই বিতর্কিত ছিল এবং সরকার তাদের খপ্পরে পড়েছিল, যাদের আমলাতন্ত্রের যাদেরকে নিয়োগ দিয়েছিল। তো বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেও আমি আমার লেখাতেও বলেছি, আপনাদের সাথে কথাবার্তাতেও বলেছি যে জনাব তারেক রহমানের সরকারের জন্য সবচেয়ে জটিল কাজ হবে আমলাতন্ত্রটাকে সাজানো। কারণ এখানে স্বার্থান্বেষী, সুবিধাবাদী, প্রভাব বিস্তারের চেষ্টাকারী লোকের সংখ্যা এত বেশি যে এখানে আপনার সঠিক লোক খুঁজে বের করা রিয়েলি কঠিন। তবে এই ক্ষেত্রে শক্ত হতে হবে। আর উনি যেটা বলছেন যে তার কথা একটু জাস্ট যুক্ত করে দিই, আমরা আগের সরকারের সময়, আমরা আওয়ামী লীগ সরকারের সময় সমস্ত এসিল্যান্ড থেকে শুরু করে ইউএনও, তারপরে হচ্ছে ডিসি, তারপরে উপসচিব, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি সব হচ্ছে আওয়ামী লীগ হয়ে গেল। ব্যাপারটা এরকম হয়ে গেল না? চেহারাটা তো এরকম আসলো। আচ্ছা, এটা দুর্ভাগ্য। এরপরে অন্তর্বর্তী সরকার আসলো সব, তারপরে মানে জামাত হয়ে গেল, বিএনপি হয়ে গেল, চেহারাটা এরকম হয়ে গেল, মানে গেল অবস্থা আর কি। সেই জায়গাটার চেহারা আবার একটু মানে চেঞ্জ দেখতে পাচ্ছেন কিনা? আমলাতন্ত্র রাজনৈতিক লেজুর ভিত্তি করা, এটা একটা জাতির জন্য, একটা দেশের জন্য দুর্ভাগ্য। আমলাতন্ত্র থাকবে নিরপেক্ষ, পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে যাবে, তারা সব গভর্নমেন্টের সাথে সমান দরদ দিয়ে, সমান আন্তরিকতা দিয়ে কর্মসূচি বাস্তবায়ন করবে। এখন আমেরিকার মতো দেশে 1829 সাল থেকে 1978 সাল পর্যন্ত স্পয়েল সিস্টেম ছিল। যখন আপনার যেই সরকার আসবে তারা তাদের লোক নিয়োগ দিবে, আগের লোক চলে যাবে। কিন্তু তারা দেখলো যে এইভাবে দেশ চলে না, সম্ভব না। 1978 সনে এসে তারা এটা বন্ধ করে দিল। এখন আমেরিকান আমলাতন্ত্র কিন্তু মেরিটোক্রেসি, ওদের 90 ভাগ হলো মেরিট আর 10 ভাগ আপনার প্রেসিডেন্টের হাতে থাকে। এটা আমাদেরও আছে, আমাদেরও 10% প্রেসিডেন্টের আছে। তো এখন এই সরকার যদি সত্যি দেশটা ভালো চালাইতে চান এবং তাদের আন্তরিকতা নিশ্চয়ই আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, তাইলে তারা যদি আমলাতন্ত্রের ঘোর ট্যাপটা থেকে নিজেরা রক্ষা করতে পারেন, সঠিক লোক বের করতে পারেন,
তাদেরকে নিয়োগ দিতে পারেন, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে পারেন এবং তাদের খপ্পরে না পড়েন, তাহলে তারা ভালো চালাবেন। কারণ ধরেন এখন যিনি প্রধানমন্ত্রী, তিনি তো আর হাতে ধরে সব কাজ করবেন না, কাজ তো করবে যার যার জায়গায় সে। তো এখন আপনি যার যে দায়িত্ব পালন করার কথা সেখানে যদি, যেমন আমি যেটা বলে থাকি সবসময়, ট্রেনিং ক্লাসেও বলেছি, বাইরেও বলি, যে আমাদের যে ধরেন সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, যারা বিজেপি, ধরেন এখন বিজেপিও সৈনিক, আমিও সৈনিক। বিজেপি হলো অস্ত্রের সৈনিক, আমি হলাম কলমের সৈনিক। এখন ইন্ডিয়া, আমাদের বর্ডারে এখন বিজেপি, ইন্ডিয়া বড় দেশ, বিজেপি বা বিএসএফকে দেখে যদি আমাদের লোক পিছনের দিকে দৌড় দেয়, তাইলে আমার বর্ডার কি রক্ষা হবে? ঠিক একইভাবে সরকারি চাকরিতে সিভিল অফিসার যারা আছে, তারা যদি দক্ষ না হয়, তারা যোগ্য না হয়, তারা নিবেদিত না হয়, তারা যদি ত্যাগ স্বীকারের তাদের মানসিকতা না থাকে, তারা যদি আত্মমর্যাদা সম্পন্ন না হয়, যেমন আজকে ইংরেজি শেখার জন্য তারা বিদেশ যাবে, এই প্রশ্নটা উঠাতে আমি নিজে ব্যক্তিগতভাবে অপমানজনক মনে করতেছি, যে তারা ইংরেজি শেখার জন্য কি কারণে বিদেশ যাওয়া লাগবে। তো এই জন্যই আপনি আমলাতন্ত্র, কিন্তু আপনি একটু আগে যা বললেন, আপনি বললেন যে হ্যাঁ আপনি প্রত্যাশা করেন যে এই আমলাতন্ত্র ঠিক হয়ে উঠবে, তারা নৈতিক হয়ে উঠবে, তারা দুর্নীতি করবে না। যদি সরকার, এটা রাজনৈতিক, কারণ এখন একটা গাড়ি ধরেন, স্টিয়ারিংটা যার হাতে থাকে, গাড়িটা কিন্তু সেদিকে ঘুরবে। এটা দুর্নীতি, এটা দুর্ঘটনা থেকে বাঁচবে কিনা। ঠিক একইভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের হাতে। এখন রাজনীতিবিদেরা যদি মনে করে যে না, আমরা পক্ষপাত করব না, আমরা কে আমার স্লোগান দিয়ে এটা দেখব না, আমার কাজ ভালো কে করবে তাকে আমি খুঁজে বের করব, তাইলে আপনার ওই আপনি রাজনীতির কথা যেটা বলছেন, লেজুর বৃত্তির কথা যেটা বলছেন, অদক্ষতার কথা যেটা বলছেন, সেটা অনেকটা কমে যাবে। এখন আমি যেমন ধরেন, আমি আমার বসদেরকেও দেখছি, আমি নিজেও করেছি, গুরুত্ব বুঝে চিঠির গায়ে অর্ডার দিয়ে দিয়েছি, ফাইল টাইল দরকার নেই। আমার বসদেরকেও, আমার সিএসপি বসদেরকে আমি এটা দেখেছি, আমিও করেছি। আমি কয়েকদিন আগে একজন ডিপটি সেক্রেটারিকে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা গত 10 বছরে তুমি কোনো সচিবের সিডির বডিতে অর্ডার দিতে দেখছো কিনা? বলে দেন না স্যার। তাইলে এটা দিয়ে আপনি বুঝেন, আপনি সবটাতে লিখতে যাবেন না, কিছু কিছু জিনিস আছে নথির দরকার নেই, আপনি চিঠির গায়ে সিদ্ধান্ত দিয়ে দিবেন যে এটা করো। তো এখন মনে করেন এদের 9টায়, আমি কল্পনাই করতে পারি না যে একজন মানুষ দেরি করে কোথাও কিভাবে যায়, শুধু অফিসে না, আপনার সাথে যদি আমার অ্যাপয়েন্টমেন্ট থাকে, তাইলে আই ক্যান নট বি লেট, আই মাস্ট কাম অন টাইম। এখন বর্তমান প্রধানমন্ত্রী তিনি 9টার মধ্যে সচিবালয়ে থাকতেছেন, তিনি 9টার মধ্যে সচিবালয়ে থাকতেছেন। হয়তো এই কালচার উনি জানেন যে প্রধানমন্ত্রীর কার্যালয় যেহেতু আলাদা, শেখ হাসিনা যেহেতু এই অফিসে, তেজগাঁও অফিসে অফিস করেছেন, সেহেতু সচিবালয়কে সবাইকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে। সেই কারণে হয়তো তিনি এই কারণে সিদ্ধান্ত নিয়েছেন যে সেখানেই আনবেন। প্রধানমন্ত্রীর অফিসটা তো থাকার কথা না, এটা মন্ত্রী পরিষদ শাসিত যে সমস্ত দেশ আছে, কোথাও এরকম একটা অফিস নেই। আপনি ইন্ডিয়া বলেন, সাউথ কোরিয়া বলেন, জাপান বলেন, কোথাও প্রধানমন্ত্রীর আলাদা কোনো অফিস নেই। ক্যাবিনেট ডিভিশন হলেও সরকার প্রধানের প্রধানমন্ত্রীর অফিস। এবং আমাদের এখানে হাফিজউদ্দিন খান সাহেবের দিয়ে একটা কমিটি করা হয়েছিল, উনি বলছিলেন এই অফিসটা তুলে দেওয়ার জন্য। আচ্ছা, বিএনপির আমলে এই কমিটিটা করেছিল, বিএনপি ক্ষমতায় থাকতে, তখন উনি বলেছিলেন এটা তুলে দেওয়ার জন্য। এখন আমরা, এবং এই অফিসটা এরশাদ সাহেবের আগে ছিল না। এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট হলেন, এটা ছিল আপনার জাতীয় সংসদ, ওখানে যাওয়ার আগে এটা পার্লামেন্ট ভবন ছিল। এখন এরশাদ সাহেব ক্ষমতায় এসে প্রেসিডেন্টের সচিবালয় নাম দিয়ে এটা খুললেন, আগে কিন্তু ছিল না। এরশাদ সাহেব ক্ষমতায় আসার আগে এটা কিন্তু ছিল না। আচ্ছা, এখন আমরা সবাই এরশাদ সাহেবের গালি দিই, কিন্তু উনার সৃষ্টিটাকে একবারে যত্ন করে রেখে দিছি। এটারে রাষ্ট্রপতির সচিবালয় থেকে এখন প্রধানমন্ত্রীর কার্যালয় দিয়ে চালাচ্ছে। তো এখন আমার প্রশ্ন হইল, মাননীয় প্রধানমন্ত্রী কেন একথা বলা লাগবে যে তোমরা টাইমলি আসবা? এটা আমার দায়। এবং আপনাকে আমি সবার উদ্দেশ্যে বিনয়ের সাথে বলছি, আমার এই জীবনে আমি কোনোদিন 1 সেকেন্ড দেরি করে কোথাও যাইনি। যেমন আজকে দেখেন আপনাদের এখানেও আমি প্রায় 40 মিনিট আগে এসে বসে আছি। কারণ রাস্তাটা তো আমার নিয়ন্ত্রণে নেই। আমার চাকাটা নষ্ট হইতে পারে গাড়ির,
ট্রাফিক জ্যামে পড়তে পারি, কাজেই সে সময়টা ধরে বের হওয়া যাতে প্রয়োজনে আমি রিক্সায় উঠে পৌঁছে যেতে পারি। কারণ কোথাও না, সেই জন্যই আপনার কাছে লাস্ট প্রশ্নটা এরকম ছিল। আপনি জানেন আমলাতন্ত্রের কালচার এখন কোথায় গেছে বাংলাদেশে? আমি জানি। সচিবালয়ের কালচার কোথায় গেছে বাংলাদেশে? এই আমলাতন্ত্রকে এই ট্রেন লাইনে, সঠিক পথের যে লাইনে ধরেন প্রধানমন্ত্রী নিজে চেষ্টা করে যাচ্ছেন, সেই মানে সেইটা করা কতখানি জটিল? না, এটা কঠিন কিন্তু অসম্ভব নয়। আচ্ছা, এটা খুবই কঠিন কিন্তু অসম্ভব নয়। এখন এটাকে সহজ করার জন্য, সম্ভব করার জন্য যেই কাজটা করতে হবে, আপনি সচিবগুলোকে যাদেরকে পোস্টিং দেবেন, পদায়ন দেবেন, ওই রকম লোক দেন। আপনি শুধু দলদাস খুঁজবেন না। জি, ডেফিনেটলি একজন সরকারি অফিসারের দায়িত্বই হইল আপনার সরকারের প্রতি অনুগত থাকা, বিশ্বস্ত থাকা, সরকারের কাজগুলো দরদ দিয়ে করা। তাইলে যেই মানুষগুলো এইভাবে কাজ করতে পারবে, আপনার সরকারের প্রতি অনুগত থাকবে, বিশ্বস্ত থাকবে, সৎ থাকবে, কাজ জানে, কাজ বুঝে, তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, আপনি এমন লোকেরই খুঁজে পোস্টিং দেন সচিব হিসাবে। এবং সংস্থা প্রধান, এই দুইটা জায়গা হলো কি পজিশন। এখন সংস্থা প্রধান হয়তো জয়েন্ট সেক্রেটারি পদ, ছোট সংস্থা হলে ধরেন ডিপটি সেক্রেটারি পদ, কিন্তু উনি যখন সংস্থা প্রধান হন, মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি থেকে ওদের গুরুত্ব বেশি, কারণ ইজ দ্য কমান্ডার। এবং উনি যদি ঠিকমতো চলেন, তাহলে অন্যদেরকে ঠিকমতো চালাতে পারবেন। তো কাজে দুইটা জায়গায় যদি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি উনি ক্ষমতায় আসার আগেও, আমি জানি না আমার লেখি ওনার পর্যন্ত পৌঁছে কিনা, সেখানে আমি ক্লিয়ারলি বিনয়ের সাথে পরামর্শ দিয়েছি, আজকেও বিনয়ের সাথে ওনাকে পরামর্শ দিচ্ছি, উনি যদি দুইটা কাজ করতে পারেন, যে সেক্রেটারিগুলো যদি সঠিকভাবে বাঁচতে পারেন, এবং সংস্থা প্রধান, যেমন ধরেন ডিজি হেলথ, ডিজি এডুকেশন, ডিজি ফুড, ডিজি প্রাইমারি এডুকেশন, ডিজিএলআর, এ ধরনের লোকগুলো যদি উনি ওইভাবে বাঁচতে পারেন, তাইলে ভালো চালাইতে পারবেন। ভাইস চ্যান্সেলর, আপনার ভাইস চ্যান্সেলর, আপনি দেখেন, আমি ভাইস চ্যান্সেলরদের সম্পর্কে নাম উল্লেখ করে আমি বলছি, আরআই চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, বিএনপির নিয়োগ করা, কিন্তু ভাইস চ্যান্সেলর হওয়ার পরে উনি আর বিএনপির থাকেন নেই। বহু আওয়ামী লীগের লোকেরা আমারে বলছে, নো, হি ওয়াজ দ্য ভাইস চ্যান্সেলর ফর অল, যে উনি চেষ্টা করেছেন সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়টা চালানোর জন্য। মুজাফফর আহমদ চৌধুরী আপনার ঢাকা ইউনিভার্সিটির স্বাধীন বাংলার প্রথম ভাইস চ্যান্সেলর, উনাকে আওয়ামী লীগ নিয়োগ দিয়েছিল, কিন্তু উনি ভাইস চ্যান্সেলর হওয়ার পরে আর আওয়ামী লীগের ছিলেন না। এমনকি উনি শেখ সাহেবের ক্যাবিনেটের শিক্ষামন্ত্রী ছিলেন কিন্তু 75 পর্যন্ত, কিন্তু জিয়াউর রহমান সাহেব উনাকে 79 সালে স্বাধীনতা পদক দিয়েছে। তাহলে আপনি দেখেন, মানে অর্থাৎ উনি এরকমই একজন মানুষ ছিলেন যে প্রেসিডেন্ট জিয়া আওয়ামী লীগের মন্ত্রী থাকা সত্ত্বেও তাকে 2 বছর পরে, 3 বছর পরে স্বাধীনতা পুরস্কার দিয়েছেন। তো এখন উনি যদি এমন লোক খুঁজে বের করতে পারেন, ভাইস চ্যান্সেলর হিসাবে, সংস্থা প্রধান হিসাবে, সেক্রেটারি হিসাবে, যারা দলদাসত্ব করবে না, যারা তার সরকারকে সমর্থন করবে, দলকে নয়, যারা সরকারের কর্মসূচি বাস্তবায়ন করবে, তাইলে আপনার এটা কোনো কঠিন কাজ নয়। আচ্ছা আচ্ছা, সৈয়দ মিজানুর রহমান, শিক্ষা মন্ত্রণালয় আমরা আগে দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানে খিচুড়ি তৈরি করার জন্য, রান্না শেখার জন্য বিদেশে পাঠানো, সেটা নিয়েও এরকম হয়তো টকশো, আমার মনে নেই, মনে হয় টকশো হয়েছে, লেখালেখিতে হয়েছে, ভাইরাল ওই সময় জাতীয় পত্রিকায়। জি, আচ্ছা, সেটা কি তার পক্ষে বলেছিলেন না বিপক্ষে? পক্ষে বলার তো কোনো সুযোগ নেই। আচ্ছা, আমি বলেছিলাম যে খিচুড়ি রান্না করতে পারেন এরকম কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, যিনি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আচ্ছা, খিচুড়ি রান্না করেন এবং খাননি, এরকম লোক তো খুঁজে পাওয়া যায় যায় না। বিশ্বরে আপনি খিচুড়ি কেন, পুকুর খনন দেখার জন্য আপনার উগান্ডাতে গেছে। আপনি দেখেন ভারত উপমহাদেশ হইলো বিশেষ করে বেঙ্গল, তবে খিচুড়ি রান্নার প্রজেক্টটা কিন্তু পরে বাস্তবায়ন হয়নি। এটা হলো আপনার পুকুরের দেশ, পৃথিবীর কোনো দেশে এরকম পুকুর নেই। এবং আমাদের লোকেরা একেবারে সেই আদি আমল থেকে এখানে পুকুর খনন করে, তো সেই পুকুর খনন দেখার জন্য আপনি নিজে জানেন, আমি সৈয়দ মিজানুর রহমান আপনাকে এই প্রশ্ন করি, আপনি নিজে জানেন যে এই প্রজেক্ট যখন সরকার বিভিন্ন মন্ত্রণালয়ে নেয়, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে শুরু করে, তখন তারা এই চিন্তা করে নেয় সরকারের এতগুলো টাকা একটা প্রজেক্টে বার্ন করতে হবে, পাবলিকের পয়সা, সেটা বার্ন করা মানে হচ্ছে খরচ করতে হবে। এবং আপনি জানেন যে আমলাতন্ত্রে এটা একটা সরকার প্রতি বছর এটা মূল্যায়ন হয়, অর্থ মন্ত্রণালয় মূল্যায়ন করে যে কয় টাকা তাকে বরাদ্দ দেওয়া হলো এবং এই সময়ের মধ্যে সে খরচ করতে পারলো কিনা।
সেই মূল্যায়নের জায়গায় যখন এই ধরনের বার্নিং ইস্যু থাকে, এবং স্যার যেটা বললেন একই সাথে যে আমলাতন্ত্রের বিষয়টা, সেই জায়গায় যে রাজনৈতিকভাবে কি এমন আমলা খুঁজে বের করা সম্ভব যার পলিটিক্যাল পরিচয় ছিল না? আওয়ামী লীগের সময় সে আসলে নিরপেক্ষ ছিল, কিন্তু সে আসলে পেয়েছে, পদোন্নতি পেয়েছে, এরকম জায়গায় অনেক যাওয়া ধন্যবাদ। সম্ভব? আমি দুইজনের কথা মনোযোগ দিয়ে শুনছিলাম। আমি দুজনে আমার কিছু রেসপন্ড আছে। প্রথম হচ্ছে যে আমাদের নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার, আপনাকে বলবো যে আপনি স্পষ্ট করেছেন যে বাংলাদেশ আসলে নিম্নমানের উচ্চশিক্ষার প্রসার ঘটেছে। তার প্রমাণ কিন্তু এই সচিবদের জন্য ইংরেজি শেখানো, অর্থাৎ আবার এই সচিবরাই এই ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, অ্যাডমিন ক্যাডারের যারা। তার মানে বুঝতে পারছেন যে আমরা একটা ভিসিআর সার্কেলের মধ্যে পড়ে গেছি। যারা ইংরেজি শিখতে যাদেরকে থাইল্যান্ড যেতে হয়, তারা হলো আমাদের ডিসিশন মেকার। তাহলে তাদের দ্বারা যখন এই ডিসিশনের ভিতর দিয়ে দেশ চলবে, শিক্ষা ব্যবস্থা চলবে, যা হওয়ার তাই হয়েছে। এটা হলো আপনার একটা রেসপন্স। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা প্রায় দেখি মানুষ, আপনি স্যার ব্যক্তিগতভাবে নেবেন না, কারণ তিনি আমার সরাসরি, আমি তার অধীনে কাজ করেছি সরকারি চাকরি করার সময়। আমি দেখেছি যে বাংলাদেশের সচিব না শুধু, বিভিন্ন পর্যায়ে অবসরে যাওয়ার পরে সবাই অনেক ভালো ভালো কথা বলে। এবং এবার একটা ট্রেন্ড আপনারা লক্ষ্য করেছেন যে অবসরপ্রাপ্ত প্রচুর সচিব বা কর্মীকে ফিরিয়ে আনা হয়েছে। জি, এই প্রবণতাটাও কিন্তু আসলে কোনো সুস্থ প্রবণতা নয়। তার মানে আমরা যে মেইন স্ট্রিম যাদের মানে জবে আছে তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারি নাই, তারা একেবারেই অযোগ্য। ডেফিনেটলি অবসরে যাওয়া অনেক মানুষকে অনেক সময় আনতে হয় কাজের জন্য, কিন্তু সেটা যখন খুব গণহারে হয় তখন দেশের মূল যে মানে শক্তি, আপনি সবই জানেন, কি করার ছিল। যাই হোক, তো সেই জন্য আপনি যখন বলছেন খুঁজে বের করা, জি, মানে খুঁজে বের করতে হবে কেন? এই যে বিগত সময়ে যখন আমার পাশে বসা সচিব মহোদয়রা ছিলেন, তাদের হাতেই তো আজকে যারা বড় বড় সচিব হয়েছে, উপসচিব হয়েছে, তারা তৈরি হয়েছেন। তাহলে সেই ব্যর্থতার দায়ভার কিন্তু ওনারাও এড়াতে পারেন নাই, কারণ তারা তো তাদেরকে ট্রেন্ড আপ করেছেন, রিক্রুটমেন্টের সাথে জড়িত ছিলেন, ডেভেলপমেন্টের সাথে জড়িত ছিল। তার মানে যে আমি যে নিজেকে সেখান থেকে সরিয়ে নিচ্ছি তা না, এটা একটা সম্মিলিত ব্যর্থতা বলতে হবে। এটার একটা আউটবাস্ট, একটা বোমা বাস্ট হয়েছে যে এদেশের সচিব পর্যায়ের লোকদের ইংরেজি শিখতে থাইল্যান্ড যেতে হবে। না, খুঁজে নিতে হবে। আমি একটু আপনাকে ইন্টারফেয়ার করি। খুঁজে নিতে হবে বলছি আমি এই কারণে, কারণ যেহেতু একটা রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে, এখন মনে করেন আমলারাদের মধ্যে রাজনীতিতে রাজনৈতিক আনুগত্য দেখাইতে কে যায়, দরজা দরজায় যে কে ঘুরে। এখন যার আত্মমর্যাদা বোধ আছে, যার দক্ষতা আছে, যার যোগ্যতা আছে, সে তো যাবে না, সে যাবে না। আপনার বারান্দায় ঘুরবে হলো অযোগ্যটা। তো এই কারণে আপনারা যোগ্য খুঁজতে হবে। এবং এখনো নন পলিটিক্যাল আমলা বহু আছে, এখনো বহু আছে। আমরা ছিলাম, আচ্ছা, আমরা ছিলাম। জি, তো এখন আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, পদোন্নতি পাই নাই, ভালো পোস্টিং পাই নাই, কিন্তু আর তৃপ্তি আছে, তৃপ্তি আছে। আবার আপনি তো এটা একমত হবেন যে ক্ষতিগ্রস্ততা দেখিয়েও বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বহু মানুষ ফিরে এসেছে। না, কিন্তু যাই নাই। সেখানে কিন্তু আমি স্যার বলে নেই, সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ততা প্রদর্শনও একটা আলাদা না, একটা যেমন ছিল। এমনকি অ্যাডভাইজাররা ফোন করেছে, সব কথা রাজি হয়ে নেই। অ্যাডভাইজাররা দাওয়াত দিছে যে আসেন। স্যার আমি ব্যক্তিগত পর্যায়ে না যাই, আমি আমার লিংকটা চলে অ্যাডভাইজাররা স্বয়ং আপনাকে উদ্দেশ্য করে নিশ্চয়ই বলেন। না, আমিও বলছি এমনি, কিন্তু আমি এখানে এরকম বহু লোক এখনো আছে। আচ্ছা, লিংকটা এই কারণেই খুঁজে বের করার কথাটা আমি আপনার বলি। সবচেয়ে এবং ইনসার্ভিসের কিন্তু আপনার আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, সেটা হলো জনগণের ট্যাক্সের টাকা অথবা সরকারের টাকা, মানে তো জনগণের টাকা। অবশ্যই। আরেকটা হলো অনুদানের টাকা। আপনি বলেন বাংলাদেশের ইউজিসি হ্যাকআপ প্রজেক্টের ভিতর দিয়ে যে শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করেছে, এটা কি অনুদান ছিল? এটা তো লোনের টাকা রে ভাই। না, অনুদান হলেও জনগণের টাকা, কারণ অনুদান তো আপনাকে আমাকে দেয় না, প্রধানমন্ত্রীকে দেয় না। অনুদান যারা দেয় তারাও জনগণের জন্য দেয়। শুধু তাই না, বহু অনুদান নামে চলে, সরকারের বহু অনুদান বলে, কিন্তু এটা অনুদানও না, এটা তো ধার, লোন, কর্জ। জি, তার মানে এখানে ওই লেয়ারগুলো কিন্তু মানুষের কাছে স্পষ্ট না। বলে যে এটা তো ইউনিসেফ দিয়েছে, এটা তো ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক, কার জন্য দিয়েছে? আইএমএফ কি টাকা এমনি দেয়? আজকে বাংলাদেশের যে জ্বালানি সমস্যা যদি ধরেন, বাংলাদেশের জ্বালানি সমস্যার সূত্রপাত ইউনিসেফ বা ইউএনডিপি তারা টাকা খরচ করছে, তারা সব জায়গায় তো লোন দেয় না। না, লোন দেয় না, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক একটা টাকা দিয়ে বলে যে এইটা ইউএন এর ওই অর্গানাইজেশন খরচ করবে। আমি আপনাকে আজকে বলে যাই, এটা একটা উদাহরণ। আমাদের অযোগ্যতা তো নানাভাবে তৈরি হয়েছে। আমরা জাইকা নিয়ে অনেক কথা বলি না? জি, বাংলাদেশের জ্বালানির পলিসি প্রথম তৈরি করেছে জাইকা।
এবং জাইকার সেই পলিসিটাই এমনভাবে তৈরি করা হয়েছিল যে আমাদের গ্যাস রপ্তানি করতে হবে। আজকে গ্যাস রপ্তানি করার যে প্রেসক্রিপশন জাইকা দিয়ে করেছিল, ওই সময় বিভিন্ন আন্দোলন করেই কিন্তু গ্যাস রপ্তানিটা করতে দেওয়া হয় নাই। আজকে গ্যাস যদি তখন আমরা রপ্তানি করতাম, বাংলাদেশের অবস্থা আরো খারাপ হতো। বাংলাদেশের বহু মানুষ জানে না গ্যাসের উত্তোলন যদি ঠিক মতো হতো, জি, যেমন এখনই আমরা কিন্তু পেট্রোলের স্বয়ংসম্পূর্ণ, অকটেনে অনেকটা করি, আমাদের এলএনজি আমদানি করার প্রেসক্রিপশন নেওয়ার ফলে এই যে এই সহায়তার নামেই এইগুলোর প্রকল্প সিগনেচার করার আগেও থাইল্যান্ড বা নানা জায়গায় ঘোরানো হয়েছে এই আমলাদেরকে, বা রাষ্ট্রীয় বিভিন্নভাবে যায় দায়িত্বে থাকে। বুঝতে হবে যে এই আলু বা মূলাগুলো ঝুলিয়ে আমাদের দেশের মানুষজনকে দিয়ে কত ধরনের অপকর্ম করা হয়েছে। এইটার বিভিন্ন কিছু আছে, আমরা ঠিক জানি না। এই ইংরেজি শেখানোর নামে যে থাইল্যান্ড যাওয়া হবে, এর ভিতর থেকে তো 50 জন সচিব পর্যায়ের লোক পালিয়েও যেতে পারে, যাদের ব্যাংক বা তাদের দুর্নীতির অভিযোগ আছে। বহু লোক এখন বর্ডার ক্রস করতে পারছে না। আমার তো সেই সন্দেহ রইল এই অনুষ্ঠানের মাধ্যমে যে এই 350 জনের ভিতরে দেখবেন কিছু উৎসাহী সচিব বা উচ্চ পর্যায়ের লোক আছে যারা এখন দুদক সহ বা নানা ধরনের দুর্নীতির ফেসে যাওয়ার সম্ভাবনা আছে। তারা কোনোভাবে বর্ডার পার হলে এরা ফিরে নাও আসতে পারে। তো এইরকম একটা উদ্ভট মানে জায়গায় মানুষ রেসপন্ড করে কিভাবে, এবং রেসপন্ড কখন করে জানেন? যখন মানুষের হিতাহিত জ্ঞান না থাকে। মানুষ তো উদ্ভট কাজ কখন করে? এইটা তো আমি মনে করি যে আজকে এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, আমাদের অনেক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষককেও যদি বলেন আপনি যে আপনি একটু 10 দিনের জন্য থাইল্যান্ড গিয়ে এটা শিখে আসেন, আমার মনে হয় অনেক প্রাইমারি স্কুলের শিক্ষক নো বলবে যে না, দেশের এই অবস্থায় যাওয়া যাবে না, বা ওই টাকাটা দেন আমি আমার স্কুলে কাজে লাগাই। কতটা মানে আমি বলবো যে এই, এবং যে কারণে আমি মজুমদার মানে আমাদের মজুমদার স্যারকে বলবো যে আপনি যেটা বলেছেন বা আমার স্যার যেটা বলেছেন, যে এটা হতেই পারে যে বর্তমান সরকার না শুধু দেশকে অস্থিতিশীল করার জন্য, মানে আমার তো মনে হচ্ছে আমরা একটা নোংরা বিষয় নিয়ে আলোচনা করছি। এটা আলোচনা করার রুচিটাও আসলে আমার এখন আলোচনা করতে এসে মনে হলো, বা আপনি যখন বললেন যে দেশকে অস্থিতিশীল করার জন্য এরকম 2-1টা জায়গায় টোকা দিলেই তো হয়। এবং এইটা এক ধরনের চক্রান্তও হতে পারে যে এরকম উদ্ভট একটা পরিচয় যদি এই সরকারি কর্মকর্তাদের দেওয়া হয়। ডেফিনেটলি আমাদের সরকারি কর্মকর্তাদের মধ্যে অনেক মেধাবী মানুষ আছে। এই রেফারেন্সগুলো আমি কেন দিচ্ছি জানেন, বা আমি কেন বললাম? শুধু এইটা না, আপনি বলেন বাংলাদেশ ব্যাংক বা ফাইন্যান্সিয়াল সেক্টরগুলোতে দেখা গেছে যে যার যেখানে যোগ্যতা নাই তাকে সেখানে দিয়ে দেওয়া হয়েছে। সচিবদের ক্ষেত্রে যদি বলি, আজকে আপনি কয়লা মন্ত্রণালয়ে আছেন, কয়লা মন্ত্রণালয় ভালো চালাচ্ছেন, কালকে আপনাকে শিক্ষা মন্ত্রণালয় দেওয়া হয়েছে। ব্রিটিশরা আমাদের কিছু জিনিস শিখাই দিয়ে গেছে, অর্থাৎ কেউ যেন কোথাও যেন ম্যাচিউর না হয়, এই যে আমাদের হয় যেটা। এবং আপনি দেখবেন অ্যাডমিন ক্যাডারের একজন মানুষ এসে সবার উপরে বসে যায়, বসে গিয়ে তার অভিজ্ঞতাই নাই ওই সেক্টরে। এই জিনিসগুলো হচ্ছে, তো মিসম্যাচটা হতে হতে এমন জায়গায় আমরা গেছি যে থাইল্যান্ডের একটা টিকিট পাওয়া, অথবা ওখানে বেড়াতে যাওয়া, একটু শপিং করতে যাওয়া, এটা এত বড় হয়ে গেছে যে তাদের আসলে হিতাহিত জ্ঞানী নেই। আপনার আরো একটা প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, সেটা হলো পদ ছাড়া পদোন্নতির আমি একেবারে সবসময় বিরুদ্ধে। পৃথিবীর কোথাও নেই। আমি আমেরিকাতে দেখে আসছি, না আমি আমেরিকাতে দেখে আসছি, রাখেন আমি আমেরিকাতে দেখে আসছি 35 বছর এক জায়গায় চাকরি করছে, একটা পদোন্নতিও পায়নি। তার কোনো আফসোস নেই, আফসোস থাকার সুযোগ নেই, কারণ পদোন্নতি একই পদে কোনো আফসোস নেই না। কেন থাকবে? যদি সুযোগ থাকে, যদি পদ শূন্য থাকে, পদোন্নতির স্কোপ থাকে, তাইলে আপনার অধিকার। আর যদি সেই সুযোগ না থাকে, ব্লক পদ এটা, তাইলে হয় আপনি ছেড়ে দেবেন, না হয় মেনে নেবেন। আমি একটু কন্ট্রিবিউট করি। সুপারনিউমারি যে পদগুলি হয়, আমি স্যার আপনাকে কমপ্লিমেন্ট করছি। অনেক জায়গায় হয় কি, ধরেন সচিব পদটাই খালি নাই, কিন্তু তাকে সচিব নামে একটা সাইনবোর্ড দিতে হবে, সেই জন্য তাকে পৃথিবীর কোথাও নেই। এটা শুধু ওখানে ব্যাংকে আছে, এজিএম দরকার নাই, সুপারনিউমারি এজিএম বানাই দিয়েছে। বাংলাদেশ ছাড়া এটা পৃথিবীর কোথাও নেই। এবং আমি গত 7-8 বছর ধরে আপনার এটা বলে আসছি। যেমন আমাদের সময় যখন আমরা পদোন্নতি পেয়েছি, একটা পদ খালি হলে একজন পদোন্নতি পেয়েছে, 2টা পদ খালি হলে 2 জন পদোন্নতি পাচ্ছে। কারণ আপনি উপরের দিকে পদ শূন্য থাকলে না পদোন্নতি পাবেন। আমলাদের খুশি করবে কিভাবে সরকার? কেন খুশি করবে? করতে হবে কেন? সরকার চালানোর জন্য? কেন না? কেন সরকার চালানোর জন্য? আগে সরকার চলে নাই, যখন পদ ছাড়া পদোন্নতি দেয় নাই, তখন তো সরকার আরো ভালো চলছে, তখন তো ভালো চলেছে। স্যার, পদ ছাড়া পদোন্নতি কি শুধুমাত্র রাজনৈতিক চাপে হয় নাকি সচিবদের চাপে হয়? না, যে চাপে হোক। তাইলে এখন ধরুন আমার বাচ্চা আমার কাছে কত কিছু চায়,
আমি কি সব দিতে পারি বা আমি কি দিয়ে থাকি? আপনার বেবি আপনার কাছে অনেক কিছু চায়, তো এখানে যিনি কাণ্ডারি হবেন তাকে তো আপনার শক্ত হইতে হবে, যুক্তি অনুযায়ী চলতে হবে। আচ্ছা। আচ্ছা, এই যে গাড়ির লোন, আমি গাড়ির লোন নিই নেই, কারণ আমার কাছে এটা মনে হয়েছে অনৈতিক, আমার কাছে এটা মনে হয়েছে ঘুষ। কারণ আপনি এখন কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন গাড়ির লোনকে আপনার কাছে ঘুষ কেন মনে হলো? ঘুষ মনে হয়েছে এই কারণে- উপসচিব না, ঘুষ পর্যায়ে মনে- সরকার একটা কত 50,000 টাকা মনে হয় না, মাসিক গাড়ির জন্য লোন দিছে, লোনের পরে 25,000 আবার আরো হ্যাঁ, 50,000 তো এটা টাকা এই তারে কারণে সবাই ওই গাড়িটারে রেখে দিয়ে অফিসারটা চালাইছে, এবং আপনার ওই গাড়িটা আমার ফ্যামিলির কাছে দিয়ে সে ফ্যামিলির কাছে দিলেও ভালো হইতো, ভাড়া দিছে। আচ্ছা, কথা বলছি এরকম আছে। কই আমি নিই নাই। আমাদেরকে এত কম টাকা এখানে নাকি? আরো ভাড়া আছে। দিয়ে রাখেন, আমি বলি আমি গাড়ির লোন আমি নিই নাই, কারণ আমার কাছে এটা অশুদ্ধ মনে হয়েছে, আচ্ছা, আমি গাড়ির লোন নিই নাই। আচ্ছা, এখন ধরেন আপনি দেখেন, আমি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে এবং আপনার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও আমি ধরেন আমি 2018 সাল থেকে এটা বলা বলি শুরু করছি জি, যে পদ ছাড়া পদোন্নতি হওয়া আচ্ছা, উচিত না, আচ্ছা। পৃথিবীর কোথাও নাই। আচ্ছা আচ্ছা, তো তখন তারা দিছে, কিন্তু- পরিষ্কার আমাদের মোহাম্মদ হাসনাত আলী উপাচার্য সাহেব, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট আছে, সেখানে 350 জনকে 50 জন আমলাকে শেখানোর জন্য, ইংরেজি শেখানোর জন্য পর্যাপ্ত জ্ঞান কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও নাই? মানে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা কি এরকম, মানে এই জায়গায় গেছে নাকি? না, আমি এমনটি মনে করি না। শুধু ওখানে কেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আছে, যেখানে চাইনিজ শেখানো হয়, জাপানিজ শেখানো হয়, কোরিয়ান, না রাজশাহী ইউনিভার্সিটিতে, স্যার আমাকে একটু বলতে দেন, কোরিয়ান ভাষা শেখানো হয়, ফ্রেঞ্চ ভাষা শেখানো হয়, এবং সেখানে সরকারি কর্মকর্তারা শেখে। বিষয়টা ওই জায়গায় নয়, বিষয়টা উনি একটু বলেছেন। আমি একটু কয়েকটা জিনিস একটু সরকারের সুদৃষ্টান, নতুন সরকার, নতুন যাত্রা, এবং তাদের গেস্টারগুলো খুব পজিটিভ, তারা জনমুখী কাজকাম দেখাতে চান, অন্তত মাননীয় প্রধানমন্ত্রী। এই সেই জায়গা থেকে আমি জানি না এটা যদি ওনার কানে যায় তো নিঃসন্দেহে কিছু কাজ আসতে পারে। দেখেন, উনি একটু কথা বলছিলেন যে একজন কর্মকর্তাকে আমরা এমনটা দেখেছি অ্যাডমিনের, যে 2 মাস উনি শিক্ষাতে কাজ করেন, 2 মাস অর্থতে কাজ করেন, 2 মাস কৃষিতে কাজ করেন, এবং সারা চাকরি জীবনে বাংলাদেশের সকল মন্ত্রণালয়ে ঘোরাফেরা করেন। জি, পার্শ্ববর্তী দেশ ভারত। আমার প্রশ্ন হলো, দেখেন আপনি পররাষ্ট্র ক্যাডারে যারা ঢোকে, তারা ঢোকে পররাষ্ট্রতে, বের হয় পররাষ্ট্রতে। এর জন্য হয়টা কি জানেন, ওনার যে দক্ষতা, এই যে একজন প্রফেশনাল হিসেবে ঢুকলেন অথবা অ্যাপ্রেন্টিস হিসেবে ঢুকলেন, উনি দক্ষ হয়ে বের হয়ে গেলেন। একজন শিক্ষক, ধরেন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা জয়েন করেছি আজ থেকে 31 বছর আগে ম্যানেজমেন্টের শিক্ষক হিসাবে। আমি এখনও ম্যানেজমেন্ট পড়াই, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়াই। তো 30 বছরের অভিজ্ঞতার আজকের ক্লাস লেকচারের মধ্যে ফার ডিফারেন্স। কারণ আমার এখনকার ডেলিভারি ছাত্ররা এনজয় করে, যতটা লেকচার হিসাবে করেনি। প্রশ্নটি হলো, আমাকে একটু ইন্টারাপ্ট করেন না প্লিজ। আপনি আমাদের অর্থনৈতিক ক্যাডার বলে একটা ক্যাডার আছে, আপনি 10% দিয়ে অ্যাডমিনে নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন? আপনি তো তাকে যোগদানই করিয়েছেন যে সে আর্থিক যে প্রতিষ্ঠান ব্যবস্থাপনা আছে, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, একটু শেষ করতে দেন না ভাই, আপনার তো অনেক বলছেন। হ্যাঁ, আপনি সেই ক্যাডারে আপনি তাকে শেষ পর্যন্ত কাজে লাগান। তাহলে আজকে যিনি একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফাইন্যান্স হিসেবে জয়েন করলেন, অডিট হিসেবে জয়েন করলেন, বা ইনকাম ট্যাক্স হিসেবে জয়েন করলেন, তাকে যদি আপনি তার কর্মজীবনের পুরোটা সময় সেই জায়গায় রাখেন, তাহলে তার দক্ষতা কিন্তু অটোমেটিক্যালি, ট্রেনিং কিন্তু 2 ধরনের হয়, আর ট্রেনিংটাই দক্ষতা বৃদ্ধি করে, এডুকেশন নয়। সেই ট্রেনিংটা যেহেতু দক্ষতা বিষয়, অফ দ্য জব ট্রেনিং, অন দ্য জব ট্রেনিং। এই যে অন দ্য জব ট্রেনিং, আপনাকে বই পুস্তকে পড়া লাগবে, শিখবেন, আপনি দেখবেন, আপনি জানবেন কাজ করতে করতে, সেটি হওয়া দরকার। আমি আজকে সুপারিশ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, আমরা সেই স্বপ্নের আলোকে কোনো শিক্ষা ক্যাডারের লোক যেন ডেপুটেশনে, কোনো অ্যাডমিনিস্ট্রেশনে যেতে না পারে। আপনি শিক্ষা ক্যাডারে নিয়োগ দেন, প্রশাসনের শিক্ষা ক্যাডার, শিক্ষা মন্ত্রণালয়, তারা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শিক্ষা ক্যাডার হিসেবে ঢুকবে এবং তারা সচিব হয়ে বের হয়ে যাবে, আর কোনো মন্ত্রণালয়ে যাবে না। অর্থ মন্ত্রণালয়ে ঢুকবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অর্থ মন্ত্রণালয়, বের হয়ে যাবে সচিব হয়ে অর্থ মন্ত্রণালয়। আপনি বাণিজ্য ঢুকবেন, ব্যবসা বাণিজ্য, আপনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাণিজ্য হয়ে ঢুকবে, বের হবে বাণিজ্যের সচিব হয়ে। দেশের চেহারা পাল্টে যাবে, কোনো দরকার নেই। কিন্তু আপনি এই যে 3 মাস এক জায়গায়, 3 মাস আর এক জায়গায়, উনি একটা ডেস্ক বুঝে ওঠার আগেই আর একটা ডেস্ক আপনি শিফট করে দিচ্ছেন।
আমি জানি না এটা ক্যাডাররা কি মনে করবেন, কিন্তু আমার অভিজ্ঞতা বলছে এই 1.5 বছরে আমি এই প্রশাসনে এসে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে একজন অফিসার তিনি দক্ষ হয়ে ওঠার আগেই বা যখন মোটামুটি দক্ষ হয়ে গেছেন তখন তাকে সেই জায়গা থেকে যে কোনো বিবেচনাই হোক না কেন আর একটি মন্ত্রণালয়ে দিচ্ছেন। ওই যে শেখার যে একটা পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে তিনি জাতিকে আসলে কিছু দিতে পারছেন না, মন্ত্রণালয়কে ভালোভাবে সার্ভ করতে পারছেন না। কারণ একজন বিশ্ববিদ্যালয়ে যখন লেকচার হিসেবে জয়েন করে, প্রফেসর যখন ক্লাসে যান, দুটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। ঠিক একইভাবে একজন ব্যক্তি যদি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে জয়েন করেন এবং তিনি যদি অ্যাডমিন দেখেন, কেউ যদি বাজেট দেখেন, কেউ যদি ডেভেলপমেন্ট দেখেন এবং শেষ পর্যন্ত তিনি যদি তার ডেস্কের সর্বোচ্চ পদে যেতে পারেন, তার কাছ থেকে জাতি যে সেবাটা পাবে সেই সেবা কোনো ট্রেনিং দিয়ে এই 2 মাস 6 মাস 5 মাস পর পরে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে আপনি পারবেন না। দেখেন আপনাকে বলি, বাংলাদেশে এই সিস্টেমটা চালু আছে। আপনি একজন চিকিৎসককে নিয়োগ দিচ্ছেন, তিনি কি দিচ্ছেন? একজন গাইনি সার্জন হিসেবে, তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গাইনি সার্জন থাকছেন। আপনি আই স্পেশালিস্ট হিসেবে চাকরি দিচ্ছেন, উনি সারা জীবন চোখ দেখছেন। আপনি একজন ইএনটি ডাক্তার দিচ্ছেন, সারা জীবন ইএনটি উনি দেখছেন, দক্ষ ইএনটি বের হচ্ছেন। তাকে তো আপনি 6 মাসে ইএনটি, 6 মাসে গাইনি, 6 মাসে মেডিসিন, 6 মাসে বা আপনি অর্থোপেডিক আপনি দিচ্ছেন না। তাহলে একই দেশে এই অ্যাডমিনিস্ট্রেশনটাকে কেন এই ভঙ্গুর জায়গায় নিয়ে যাচ্ছেন? আমি মাননীয় প্রধানমন্ত্রী, যারা সরকারের নীতি নির্ধারণী, আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা ভেবে দেখেন না যে একজন শিক্ষক যদি তার সারা জীবন শিক্ষকতা করতে পারে, একজন চিকিৎসক যদি সারা জীবন তার ফিল্ডে চিকিৎসা করতে পারে, একজন সাংবাদিক যদি সারা জীবন তার সাংবাদিকতা পেশায় দক্ষ সাংবাদিক হয়ে ফিরে যেতে পারে, কেন অ্যাডমিন ক্যাডারকে 6 মাস পর পর মন্ত্রণালয় বদল করে, যে মন্ত্রণালয়ের কাজের ধরন ভিন্ন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ভিন্ন? আমার দেশে তো বলবৎ আছে যে আমার ট্যাক্সের লোককে আমি বদলি করি না, সেখান থেকে বের হয়ে যায়, পররাষ্ট্র ক্যাডারের লোককে আমি বদলি করি না, ওখান থেকে বের হয়ে যায়। তাহলে অ্যাডমিনটাকে এই সিস্টেমের মধ্যে 10টা 15টা 20টা যদি মন্ত্রণালয় থাকে, আপনি পছন্দ দেন তাদেরকে, তাদের সেই বিশ্ববিদ্যালয় জীবনের যে শিক্ষা, সেই শিক্ষা ওইভাবে ঠিক ডিভিশন অফ ওয়ার্ক হেনরি ফেওলের ম্যানেজমেন্টের সেই বিখ্যাত 14টা পলিসি, প্রথম কথা হলো আপনি কাজকে তার প্রকৃতি অনুযায়ী ভাগ করেন, নেচার অনুযায়ী ভাগ করেন। যিনি যে কাজে দক্ষ, আমাকে যদি আপনার ওই চেয়ারে বসতে দেন, আমি হোস্টিং করতে পারবো না। আপনি যদি আমার ভালো বলতে পারেন, আমি একটু বলি, আপনাকে যদি আমাদের সময় আজকে শেষ, আপনাকে যদি আমার শ্রেণীকক্ষে বসাই, আপনি আমার মতো পড়াতে পারবেন না। ডেফিনেটলি এটা এই জায়গাতে আমাদের কনসেন্ট্রেট করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার পজিটিভ গেস্টারটা এই অ্যাডমিনিস্ট্রেশনে দরকার। আচ্ছা, আমার হাতে একদম সময় শেষ। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না এই আলোচনা আপনি অ্যাড করবেন যে এই প্রস্তাব উপস্থাপনের ভেতর দিয়ে দেশকে অপদস্থ করেছে, যারা এই অপদস্থ করেছে জি তাদের বিরুদ্ধে আমি আশা করি যাওয়া তো হবেই না, অ্যাকশন হওয়া উচিত। অর্থাৎ 350 জন কর্মকর্তাকে ইংরেজি শেখানোর জন্য সেই পাতায় পাঠানোর বিষয়টা আপনি আবার টানলেন। তো আমরা জানি না আমাদের এই আলোচনা যারা কর্তৃপক্ষ, যারা সিদ্ধান্ত নেন, যারা পলিসি মেকিং করেন, তাদের এই কানে যাবে কিনা। তবে তিনজনই খুব গঠনমূলক কথা বলেছেন, সমালোচনা করেছেন এই যে ঘটনা ঘটানো হয়েছে সেটা নিয়ে, এবং একই সাথে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য আসছে। তো আজকে আপনাদের তিনজনকে ধন্যবাদ। আমরা কড়া আলাপ এখানে শেষ করছি। দেশের ভালো মনে করলে নিশ্চয়ই এই পরামর্শগুলো নেবেন। অনেক ধন্যবাদ যারা এখন আমাদের সাথে।